হ্যালো এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আর ইউটিউব চ্যানেল স্কাইনোভা। তোমরা সকলেই জানো যে মাধ্যমিকের জীবনবিজ্ঞান পেপারে একটা করে 5 নম্বরের ছবি অঙ্কন করতে যায়, যেখানে আমাদেরকে ছবিটা সুন্দর করে এঁকে তার 4টে পয়েন্টিং করে দিতে হবে, তাহলেই আমাদের কিন্তু 5 নাম্বার পুরো পকেটে চলে যাবে। তাহলে কোন কোন ছবি তাহলে প্র্যাকটিস করে যাবো মাধ্যমিক 2026-এর জন্য, তার জন্যই আজকের এই দ্য আলটিমেট সাজেশন ভিডিও। এখানে আমরা মোট 5টা ছবি বলে দেবো, তার মধ্যে থেকেও দুটো ছবি বলবো, যার মধ্যে থেকে কিন্তু একটা ছবি আসার চান্সেস সব থেকে বেশি। মোট আমরা 5টা ছবি বলতে চলেছি, 5টার মধ্যে থেকে একটাও পরীক্ষায় বাইরের থেকে প্রশ্ন আসবে না। তো সবার প্রথমে দেখে নেওয়া যাক যে আমাদের কি কি ছবি করতে হবে। আমাদের প্রথমে সব থেকে বেশি ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে আমাদের আদর্শ নিউরন। আদর্শ নিউরনের ছবি কিন্তু এই বছর প্রায় চলেই এসছে। তারপর আমরা দেখে নেবো আদর্শ ক্রোমোজোম বা আদর্শ প্রতিবর্ত পথ, এই দুটোর মধ্যে থেকে কিন্তু আসতে পারে, যার মধ্যেও কিন্তু আমার মনে হয় যে ক্রোমোজোম আসার চান্সেস বেশি। ঠিক আছে। এবার আমাদের যে কোষ চক্রের বিভিন্ন দশা, সেই দশার মধ্যে থেকেও কিন্তু আমাদের ছবি আসতে পারে। তার মধ্যেও আমার মনে হয় যে মেটাফেজ দশার ছবি আসার চান্সেস বেশি আছে। কিন্তু আমরা হাতের পাঁচ দুটো দশা করে যাবো, একটা হচ্ছে মেটাফেজ দশা, একটা হচ্ছে অ্যানাফেজ দশা। অনেকে কি এগুলো ভুলে যাও? আমি একটা ট্রিক বলে দেবো যাতে তোমাদের মনে থাকবে যে কি কি আঁকতে হবে। তো আমি ছবিগুলো নিয়ে এসেছি, একবার করে দেখিয়ে দেবো। এটা হচ্ছে আমাদের নিউরনের ছবি। তোমরা সব থেকে বড় ভুল করো কি, নিচে মার্কিং করো না যে আমরা কার ছবি আঁকছি। তা সেটা কিন্তু আমাদেরকে করতে হবে। যখনই আমি ছবি আঁকবো, নিচে কিন্তু এরকম চিত্র বলে আমি কিন্তু মার্কিং করে দেবো যে আর কি এটা আমাদের নিউরনের বিভিন্ন অংশ বা আদর্শ নিউরনের চিহ্নিত চিত্র, এরকম বলে কিন্তু নিচে মার্কিং করে দেবো। এই মার্কিংটা করতে কিন্তু অনেকে ভুলে যায়। যে মার্কিং গুলো আছে সেগুলো ভালো করে সমস্ত প্র্যাকটিস করে নেবে। এর মধ্যে থেকেই যে কোনো 4টে মার্কিং কিন্তু আমাদের পরীক্ষায় করতে দেবে। ঠিক আছে। তারপরে আসছি আমাদের কি ইউক্যারিওটিক মেটাফেজ ক্রোমোজোম। কেন এখানটায় মেটাফেজ কথাটা বলা হচ্ছে বলতো? কারণ আমরা কিন্তু পড়েছিলাম যে আমাদের ক্রোমোজোমকে সব থেকে স্পষ্ট দেখা যায় মেটাফেজ দশায়। তাই জন্য এখানে লেখা আছে যে আদর্শ ইউক্যারিওটিক মেটাফেজ ক্রোমোজোম। যাই হোক, তোমাদের পরীক্ষায় যেরকম ভাবে প্রশ্নটা দেবে সেরকম ভাবে তোমরা নিচে লিখে দেবে যে একটি আদর্শ ইউক্যারিওটিক ক্রোমোজোমের চিহ্নিত চিত্র। নিচে কিন্তু সবসময় কার ছবি আঁকছো সেটা লিখে দিতে ভুলবে না। ঠিক আছে। আচ্ছা, এরপর আমাদের কি বলছে, মেটাফেজ কোষ। আচ্ছা, এইগুলো কিন্তু আমরা আঁকতে গেলে অনেকে গুলিয়ে ফেলো যে কখন কোনটা আঁকবো। এখানে কিন্তু একটা মার্কিং ভুল আছে, সেটা আমি এঁকে দিচ্ছি। এই যে পয়েন্টটা, এই পয়েন্টটা একদম মিডিল দিয়ে যাচ্ছে না, তাহলে এই মিডিল পয়েন্টটাকে কিন্তু আমরা বলি বিষুব অঞ্চল। ঠিক আছে, বা ইকুইটোরিয়াল প্লেট। ঠিক আছে। আচ্ছা, মেটাফেজ, মেটা মানে কি? মেটা মানে মনে রাখবে মোটা। মেটা মানে কি বললাম? মেটা মানে মোটা। ঠিক আছে। এবং এই মোটাটা কি হয়, মাঝ বরাবর চলে আসে। ঠিক আছে। মোটা কারা হয়ে যায়? মোটা হয় ক্রোমোজোম। তার কারণে মেটাফেজ দশায় আমরা ক্রোমোজোমদেরকে সব থেকে ভালোভাবে দেখতে পাই। তাহলে ক্রোমোজোম গুলো কি হয়, ঠিক মাঝ বরাবর চলে আসে। তাহলে এইটা পুরো যদি কোষ হয়ে থাকে, এই কোষটা এখান থেকে শুরু হচ্ছে, এইখানে শেষ হচ্ছে আমাদের ছবির মধ্যে। তাহলে এর একদম মাঝামাঝি স্তর কোনটা? এই অংশটা মাঝামাঝি স্তর। এটাকেই কিন্তু আমরা বলি বিষুব অঞ্চল বা ইকুইটোরিয়াল প্লেট। তাহলে আমাদের ক্রোমোজোম গুলো ঠিক মাঝ বরাবর এসে সজ্জিত হয়ে যায়। ঠিক আছে। আর একটা কি থাকলো, দুই প্রান্ত। তাহলে এটা একটা প্রান্ত, এটা একটা প্রান্ত। তাহলে প্রান্ত ভাগকে কিন্তু আমরা বলি মেরু অঞ্চল। ঠিক আছে। আচ্ছা, প্রাণী কোষে আমাদের কে থাকে বেমতন্তু পাঠানোর জন্য বা অ্যাস্ট্রাল ফাইবার, এই জিনিসগুলো পাঠানোর জন্য কে থাকে আমাদের? সেন্ট্রোজোম থাকে। তাহলে আমাদের কিন্তু প্রাণী কোষের ক্ষেত্রে সেন্ট্রোজোম থাকে। ঠিক আছে। আচ্ছা, এইবার ক্রোমোজোমের এক একটা বাহুকে আমরা কি বলি? ক্রোমাটিড বলি। ঠিক আছে। ক্রোমোজোমের এই যে সেন্টার, এই সেন্টারটা কি আমাদের? সেন্ট্রোমিয়ার। সেন্ট্রোমিয়ারের যে অংশে এসে আমাদের আমাদের বেমতন্তুটা অ্যাটাচড হয় তাকে আমরা বলি কাইনেটোকোর। ঠিক আছে। আচ্ছা, আর এগুলো কি? এগুলো হচ্ছে আমাদের স্পিন্ডল ফাইবার বা বেমতন্তু, যেগুলো কিন্তু আমাদের এসে অ্যাটাচড হচ্ছে। এইবার এখানে এই যে একটা আমাদের সেন্ট্রোজোম আর এই যে একটা সেন্ট্রোজোম, কিছু আমাদের বেমতন্তু কি হচ্ছে, এখান থেকে ডিরেক্টলি গিয়ে ক্রোমোজোমে লাগছে না, কিন্তু ডিরেক্টলি আমাদের অন্য সেন্ট্রোজোমে চলে আসছে। তাহলে এদেরকে কিন্তু আমরা বলি নিরবিচ্ছিন্ন তন্তু। কি বলি? নিরবিচ্ছিন্ন তন্তু। আর যেগুলো আমাদের কি হচ্ছে, এখান থেকে গিয়ে আমাদের ক্রোমোজোমের কাইনেটো করে যুক্ত হচ্ছে, সেন্ট্রোমিয়ারের কাইনেটো করে যুক্ত হচ্ছে, তাদেরকে আমরা বলি কি? ক্রোমোজোমীয় তন্তু। বুঝা গেল? আচ্ছা, তাহলে অ্যানাফেজেরটাও একটু দেখে নিই। অ্যানাফেজে কি হবে? অ্যানাফেজে অ্যানা, তাহলে আমরা কি বলবো? আলাদা আলাদা হয়ে যাবে। অ্যানাফেজ আলাদা আলাদা, তাহলে কি হবে? আলাদা আলাদা হয়ে যাবে। কারা আলাদা হয়ে যাবে? আমাদের ক্রোমোজোম গুলো আলাদা হয়ে যাবে। ঠিক আছে। আচ্ছা, এবার ধরো এটা একটা ক্রোমোজোম। ঠিক আছে। এই ক্রোমোজোমটা যদি আলাদা হয়ে যায় তাহলে কি হবে? একটা পার্ট এরকম হয়ে যাবে আর একটা পার্ট এরকম হয়ে যাবে। কেন এরকম গুলো? আর্মস বা বাহুগুলোকে এরকম করেছি কারণ এই আর্মস গুলো কিন্তু ট্রেলিং বিহাইন্ড হয়ে যায়, মানে পিছনের দিকে ঝুঁকে যায়, টান পড়ছে তো তাই জন্য। অ্যাকচুয়ালি উল্টো হয়ে গেছে, এটা এরকম হওয়ার কথা। ঠিক আছে। আচ্ছা, যাই হোক, তাহলে এগুলো কি হচ্ছে, এবার এই যে খণ্ড দুটো তৈরি হলো, এই একটা খণ্ড আর একটা খণ্ড, এটা কি? এটা হচ্ছে আমাদের ক্রোমোজোম ছিল। ঠিক আছে। এবার এই ক্রোমোজোমটা ভেঙে এই দুটো তৈরি হয়েছে, তাই তো? তাহলে এগুলোকে কি বলবো? এগুলোকে তখন বলবো আমরা অপত্য ক্রোমোজোম। কি বলবো? তখন বলবো অপত্য ক্রোমোজোম। কারণ আমরা জানি যে আমাদের যতগুলো সেন্ট্রোমিয়ার থাকে ততগুলো ক্রোমোজোম থাকে। ঠিক আছে। তাহলে এই তো এর একটা সেন্ট্রোমিয়ার, তার মানে কি এটা একটা ক্রোমোজোম। আবার এরও একটা সেন্ট্রোমিয়ার, তার মানে কি এটাও একটা ক্রোমোজোম। বোঝা গেল? তাহলে এই দুটো ক্রোমোজোমকে আমরা কি বলবো? এই যে এই একটা ক্রোমোজোম, এই একটা ক্রোমোজোম আর উপরে একটা ক্রোমোজোম, তাহলে এই দুটোই কি একটা আমাদের ক্রোমোজোম।
তাদেরকে কি বলবো আমরা? অপত্য ক্রোমোজোম, কারণ ভেঙে তৈরি হয়েছে। এইবার তাদের যে মাথায় যে অংশটা রয়েছে, মধ্যবর্তী অংশ, সেই মধ্যবর্তী অংশকে আমরা কি বলবো? তাকে আমরা বলবো সেন্ট্রোমিয়ার। ঠিক আছে? আচ্ছা, এইবার এই যে আমাদের একটা তন্তু বেরোলো, যে কিন্তু আমাদের কি ক্রোমোজোমে অ্যাটাচড হলো, তাহলে এরকম যে তন্তুগুলো ক্রোমোজোমে অ্যাটাচড হচ্ছে তাদেরকে আমরা কি বলবো? ক্রোমোজোমীয় তন্তু। ঠিক আছে? কিন্তু কিছু তন্তু আছে না, এই যে এই তন্তুটা এখান থেকে ডাইরেক্ট যাচ্ছে, কোনো ক্রোমোজোমে লাগছে না, সোজা গিয়ে আবার পরের মানে এ প্রান্তের যে সেন্ট্রোজোম তাতে গিয়ে অ্যাটাচড হয়ে যাচ্ছে, তাহলে তাদেরকে আমরা কি বলবো? কন্টিনিউয়াস স্পিন্ডেল ফাইবার বা অবিচ্ছিন্ন তন্তু। মানে এদের পথে কোনো বাধা নেই। ঠিক আছে? আর একইভাবে এই অঞ্চল দুটো কি হবে? মেরু অঞ্চল। আর এই মাঝখানের অঞ্চলটা কি হয়? মাঝখানের অঞ্চলটা থাকে আমাদের ইকুইটোরিয়াল প্লেট বা বিষুব অঞ্চল। এটা কোথায় দেখাতে হয়? আমাদের মেটাফেজে দেখাতে হয়। বোঝা গেল? আর এই যে এই মাঝবর্তী যে তন্তু তাকে আমরা বলি ইন্টারজোনাল তন্তু। তাহলে এর বাইরে কিন্তু কোনো মার্কিং আসবে না। এবার আমরা প্রতিবর্ত পথটা দেখে নেবো। প্রতিবর্ত পথের ক্ষেত্রেও কি হয়? আমাদের একটা গ্রাহক থাকে, মানে যেটা আমাদের কি স্নায়ু উদ্দীপনাটা গ্রহণ করলো, তাহলে এখান থেকে তারপর আসে, আর এবার নিয়ে যায় কে? নিয়ে যায় আমাদের সেন্সরি নিউরন। আবার যে আমাদের তাহলে সংজ্ঞা নিয়ে গেল কে? আমাদের সেন্সরি নিউরন। এবার আজ্ঞাটা পাঠায় কে? আমাদের এফেক্টর বা কারোকে পাঠায় হচ্ছে আমাদের মোটর নিউরন। এবার সেন্সরি নিউরন এবং মোটর নিউরনের মধ্যে সাহায্য কে করে? মাঝখানে একটা নিউরন, সেই নিউরনকে কিন্তু আমরা বলি অ্যাডজাস্টার নিউরন। বোঝা গেল? এবার দুটো নিউরনের মধ্যবর্তী ফাঁককে আবার আমরা কি বলি? সাইন্যাপস বলি। আর এই মাঝের অংশটাকে আমরা বলবো ধূসর বস্তু, আর প্রান্তের অংশকে আমরা বলে দেবো শ্বেত বস্তু, আর মাঝখানে এই যে অংশটা তাকে আমরা মার্কিং করে দেবো নিউরোসিল বলে। বোঝা গেল তাহলে ছবি? আর নিচে কিন্তু সবসময় লিখে দেবো যে এই চিত্রটাকে, আর চিত্র প্রতিবর্ত পথ বা আদর্শ প্রতিবর্ত পথ। বোঝা গেল? তাহলে এই কটা ছবি যদি তোমরা করো তাহলে কিন্তু তোমরা মাধ্যমিক 2026-এ এর মধ্যে থেকেই পাক্কা একটা ডায়াগ্রাম মার্কিং করার জন্য পেতে চলেছো। তাই ভালো করে এই ডায়াগ্রামগুলো প্র্যাকটিস করো, একে একে দেখো। নিউরনের ছবি অনেকের আঁকতে অসুবিধা হয়, তোমরা একটা এরকম গোল করে নেবে। ঠিক আছে? গোল করে নেওয়ার পর তারপর এরকম ভাবে সাইড গুলো করে নেবে। ঠিক আছে? এরকম ভাবে সাইড গুলো করে নেবে আর নিচ থেকে এরকম ভাবে আঁকা চালু করবে। এই লাইনটা যখন আঁকবে না তখন স্কেল দিয়ে আঁকবে। ঠিক আছে? স্কেল পেন্সিল ভালোভাবে ব্যবহার করবে। পেন্সিল এমন ব্যবহার করবে না যেটার কালি বোঝাই যায় না। অনেকেই কিন্তু এরকম করে, হালকা কালির পেন্সিল নিয়ে চলে যায়, তারপর সেই আঁকাটা ঠিক করে বোঝাই যায় না। ডিপ কালির পেন্সিল কিনে নিয়ে যাবে, আবার এত ডিপও নেবে না যেন মুছলে সেটার দাগ থেকে যায়। তাই মিডিয়াম যে পেন্সিলগুলো থাকে, যেগুলো H1 পেন্সিল হয়, সেই পেন্সিল নিয়ে চলে যাবে। ঠিক আছে? তাহলে আজকের জন্য এটুকুই। দেখা হবে অন্য কোনো সেশনে।